তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ মঙ্গলবার, আর মঙ্গলবার দুপুর 3:30 মানে ভালোবাসার মরশুমের আরও একটা নতুন ভালোবাসার গল্প আসার সময়। তাই আমরাও আর অপেক্ষা না করে চলে এসেছি নতুন গল্প শোনাতে। আচ্ছা, তোমরা ছোটবেলা থেকে নিশ্চয়ই কিছু না কিছু কাজ করতে ভালোবাসো। এই যেমন ধরো, কেউ আঁকতে ভালোবাসে তো কেউ গান করতে, কেউ কবিতা বলতে ভালোবাসে তো কেউ লিখতে। আচ্ছা, একবার ভাবো তো, যদি এই ভালো লাগার কাজগুলো হঠাৎ করে সংসারের চাপে বন্ধ হয়ে যেতে বসে, তাহলে ভালো লাগবে? কোথাও একটা ফ্রেশ অক্সিজেন হারিয়ে যাবে না তো জীবন থেকে? যদি সেই অক্সিজেন আবার ফেরত আসে তোমারই প্রিয় মানুষটার হাত ধরে, তাহলে কিন্তু ভালো লাগা আর ভালোবাসা দুটো মিলেমিশে জমে যায়। কি ঠিক বললাম তো? ঠিক এমনই একটা মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসছি আগামী শুক্রবার, অবশেষে ভালোবেসে, ঠিক সন্ধে 8টার সময়। মনে থাকবে তো? তাহলে আর দেরি না করে শুরু করব আজকের গল্প। দাঁড়াও, যেটা আমাকে প্রতিদিনের মতো শুরুতে এবং শেষে বলে নিতে হয়, সেটা তো একবার বলে নিতেই হবে। ভালোবাসার মরশুমের আরও একটা ভূতের গল্পের চ্যানেল, ভূত চর্চা। এতদিনে তো তোমরা জেনেই গেছো, এই চ্যানেলে আমরা প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে ভূতের গল্প নিয়ে হাজির হই। চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো কি? যদি না করে থাকো, তাহলে এই গল্পের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম ভূত চর্চার লিঙ্ক। সাবস্ক্রাইব করে দিও কিন্তু, কারণ এই চ্যানেলে ভূতের গল্পের পাশাপাশি খুব শিগগিরই আসছে একটা করে রহস্য রোমাঞ্চ গল্প। তাহলে আর অপেক্ষা কিসের? চটপট লিঙ্কে যাও আর ভূত চর্চা সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে শুরু করা যাক আজকের বহু প্রতীক্ষিত গল্প, বেলা বোস। গল্পের লেখক আমি, তোমাদের বন্ধু প্রীতম, আর গল্প পাঠেও রয়েছি আমি, তোমাদের বন্ধু প্রীতম। আমার সঙ্গে গল্পের অন্যান্য চরিত্রে অন্তরা তো আছেই, আর তার সঙ্গে রয়েছে অচ্যুতা, শুক্লা এবং চৈতালি। কি ভাবছো? ভনিতা করে অনেকটা সময় নষ্ট করলাম, তাই তো? কিন্তু কি করব বলো, এগুলো যে বলাটাও জরুরি ছিল। তাই চলো এবার আর অপেক্ষা করাবো না, সোজাসুজি ঢুকে যাই গল্পে। আজকের গল্পটা শুরু করার আগেই আমরা ফিরে যাব ওই মোটামুটি বছর 12-13 আগে। সালটা তখন 2012 ধরে নেওয়া যাক। কলকাতার শরৎকাল। পুজোর আগের দিনগুলোতে শহরের বাতাসে তখন এক ধরনের অস্থিরতা লেগে আছে। অপেক্ষা, প্রস্তুতি আর একটু একটু যেন অনিশ্চয়তা মেশানো দুরু দুরু মন। আসলে পুজোর আগের ফিলিংসটা বোধহয় কোনোভাবেই কোনো লেখা বা গল্পে প্রকাশ করা সম্ভব নয়। কি শ্রোতা বন্ধুরা, তাই তো? জানি প্রত্যেকের এই পুজো আসছে যে ফিলিংসটা, সেই ফিলিংসটা একদম আলাদা আলাদা। নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়, আর সেই মেঘে আমরা এক এক রকম সব প্রতিচ্ছবি খুঁজে বেড়াই। কোনো মেঘে দেখতে পাই মা দুর্গা, তো কোনো মেঘে দেখতে পাই সিংহ, কোনো মেঘে অসুরকে দেখতে পাই, তো কোনো মেঘে স্বয়ং শিব শম্ভু। ছোটবেলায় এমন অনেকেই মেঘের আকৃতি দেখে নানান রকম কিছু কল্পনা করে নিতাম আমরা। কি তোমরাও নিতে তো? ভোরের শিশিরে ভেজা শিউলি ফুল পড়ে থাকে উঠোনের কোণের গাছের নিচে। আবার ট্রেনে করে যাওয়ার সময় ধান ক্ষেতের পাশাপাশি এই সময় মাথা চাড়া দেয় কাশ ফুলের দল। আকাশে বাতাসে যেন একটা অন্যরকম প্রস্তুতি। কাঁচা বাঁশের গন্ধ, কুমোরটুলির ব্যস্ততা, ডেকোরেটরসদের তৎপরতা, পাড়ায় পাড়ায় পুজো উদ্যোক্তাদের সান্ধ্য বৈঠক, সব মিলিয়ে বেশ একটা জমজমাট ব্যাপার। বেলা বোস
তখন যাদবপুরের অত্যন্ত সাধারণ কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী। বয়স মাত্র 19 পেরিয়ে 20 ঘরে। আসলে ঠিক যেই সময়টায় কৈশোর থেকে যৌবনে পা রাখার উজ্জ্বলতাটা চোখে পড়ে, ঠিক যেই সময়টায় একটা মেয়ে হঠাৎ করে লেডি হয়ে ওঠে, ঠিক যেই সময়টায় পাড়ার টুম্পাই বলে ডাকা দাদাটা হঠাৎ করে থমকে গিয়ে ভালো নাম ধরে ডাকতে থাকে, বেলা বোস এখন ঠিক সেই সময়ে এসে দাঁড়িয়েছে। অনেকে অবশ্য এটাকে বয়ঃসন্ধিকাল বলেও উল্লেখ করে থাকেন। ছোটবেলা থেকে বাবাহীন সংসার, মায়ের নিরলস পরিশ্রম, মামাদের তাচ্ছিল্য, সব মিলিয়ে বেলার মুখে হাসি থাকলেও মনের মধ্যে সব সময় একটা চাপা যন্ত্রণা। অনিশ্চয়তার জীবনে শরৎকাল আলাদা করে খুব একটা খুশির বন্যা যে বয়ে নিয়ে আসে তেমনটা কিন্তু নয়। তবুও ওই বলা চলে হাজার দুঃখের জীবনে একটুখানি আনন্দের আলো। ঠিক সেদিনও যেমন। থাক, সে কথা না হয় পরে হচ্ছে, তার আগে আরও একবার ফ্ল্যাশব্যাক। বেলা ক্যান্টিনের এক কোণে বসে চুপচাপ একটা খাতায় কিছু একটা লিখছিল। ভাদ্রের গরমে কপাল জুড়ে হালকা হালকা ঘাম জমেছে। পাশ থেকে অনভিপ্রেত একটা কণ্ঠস্বর ভেসে এলো, এক্সকিউজ মি, এই চেয়ারটা কি ফাঁকা আছে? মানে আপনার সঙ্গে কি অন্য কেউ আছেন? বেলা মুখ তুলে তাকালো। প্রথম দর্শনেই বোঝা যায় ছেলেটা অত্যন্ত সাধারণ, চটকদার কিছুই নেই। রং একটু শ্যামলা, চোখ দুটো গভীর, আর ঠোঁটের কোণে অল্প হাসি। সে হাসি যেন সব ভাঙা চোরা মনের ক্ষত জুড়ে দেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ হ্যাঁ, ফাঁকা, বসুন। নীলাঞ্জন ব্যাগটা রেখে চেয়ার টেনে খানিকটা ধপ করে বসে পড়ল। হাতে একটা চায়ের কাপ আর শালপাতার ছোট বাটিতে কুঁচনো পেঁয়াজ, বিট, গাজর সহযোগে ক্যান্টিনের বিখ্যাত মুচমুচে ডিমের চপ। বেলার খাতার দিকে তাকিয়ে হেসে বলল, আরে কবিতা লিখছেন নাকি? বেলা খানিকটা লজ্জা পেল, তারপর বড় সতর্কভাবেই ডায়েরিটা বন্ধ করে ফেলল। মিষ্টি করে হেসে উত্তর দিল, না না, স্রেফ ডায়েরি, ক্লাসের কিছু জরুরি নোটস লেখার ছিল, তাই আর কি। ডায়েরির পাতাতেও অনেক সময় কবিতা লুকিয়ে রাখা যায় কিন্তু। বাই দ্য ওয়ে, নমস্কার, আমি নীলাঞ্জন, মাস্টার্স করছি তুলনামূলক সাহিত্য। আমি বেলা, বাংলা অনার্স, সেকেন্ড ইয়ার। এই ছিল বেলা বোস আর নীলাঞ্জন দত্তের প্রথম আলাপ। অথচ দুজনেই টের পেল কোথাও যেন একটা অদ্ভুত টান লুকিয়ে রইল সেই প্রথম আলাপে। আচ্ছা, সেদিন কি প্রথম আলাপের মুহূর্তে চারপাশে হাজার হাজার প্রজাপতি উড়ে বেরিয়েছিল? কিংবা মিষ্টি কোনো রোম্যান্টিক মিউজিক ব্যাকগ্রাউন্ডে বাজছিল কি? ধুর, না না, সংগ্রামী জীবনে সেসব হয় না, ওই ভালো লাগাটুকুই পড়ে থাকে। পরের কয়েকদিন বেলা ক্যান্টিনে ঢুকলে প্রায়ই দেখত কোনো না কোনো কোণে বসে আছে নীলাঞ্জন। বই খুলে রাখলেও বেশিরভাগ সময় চোখ থাকে বাইরে, মানুষের ভিড় আর আকাশের দিকে। একদিন হঠাৎ বেলা বলেই ফেলল, আপনি এত চুপচাপ থাকেন কেন? অন্য ছেলেদের মতো তো হইচই করতে দেখি না, নিদেন পক্ষে বেশ দলবল মিলে আড্ডাও দিতে দেখি না। মাঝে মধ্যে তো মনে হয় যখনই ক্যান্টিনে আসি তখনই আপনি বসে আছেন, ক্লাসও তো ঠিক মতো করেন না। বাহ, দারুণ অবজারভেশন। ঠিক বলেছেন ম্যাডাম, আমি হচ্ছে গিয়ে ক্যান্টিন সাহিত্যে অনার্স, তাই সারাদিন আমাকে ক্যান্টিনে দেখতে পাওয়া খুব একটা অস্বাভাবিক নয়। মিলনদা তো বলছিল আমার একটা মূর্তি তৈরি করবে। যাই হোক, আপনার প্রশ্নের উত্তরে আসি। আমাকে হইচই করতে দেখা যায় না, কারণ আমি হইচই করতে জানি না। বরং ব্যস্ত শহরের মাঝখানে একা বসে থেকে ওই ব্যস্ত মানুষগুলোর চোখে মুখের যে অভিব্যক্তি, ওসব পড়তে ভালোবাসি। তাদের উদ্দীপনা, উন্মাদনা আমার মনে একটা অন্যরকম অনুভূতি তৈরি করে, জানেন। ছাড়ুন সেসব কথা, তারপর বলুন কি খবর আপনার?
বেলার মনে হলো এই ছেলেটা বাকিদের মতো নয়। সেদিনই প্রথমবার সে নিজের সম্বন্ধে কিছু কথা নীলাঞ্জনকে বলল। কোথাও যেন বেলার মনে হয়েছিল এই কথাগুলো নীলাঞ্জনকে বলা যায়। বাবা নেই, মামার বাড়িতে থাকে, মায়ের অসুখ। নীলাঞ্জন চুপচাপ শুনে গেল। তারপর বলুন। হাঁ করে তো আমার সব কথা শুনলেন, এবার আপনার কথাও কিছু বলুন। বলবো, তবে তার আগে আমাদের এই অযাচিত আপনি আজ্ঞেটা বন্ধ করে তুমিতে আসা যায়? হ্যাঁ, আসতেই পারি, অসুবিধার তো কিছু নেই। যাই হোক, যেটা বলছিলাম, তুমি ভেবো না তুমি এখন থেকে আর একা নও। আমিও ছোট থেকেই লড়াই করেই বড় হয়েছি। বাবার দোকান, একটা ছোট্ট মুদিখানা দোকান। পড়াশোনা করলেও আমাকে বাবার দোকানের জন্য প্রচুর কাজ করতে হয়। তবে জানো তো, এই লড়াইটাই আমাদের আসল শক্তি। সেদিন থেকে যেন এক অদৃশ্য সেতু গড়ে গেল ওদের মাঝখানে। নীলাঞ্জন দত্ত বেলানগরে থাকে, ছোট্ট মুদিখানা দোকান চালায় ওর বাবা। টানাটানির সংসার, সবটাই নীলাঞ্জন নিজেও খুলে বলল বেলাকে। কলেজ ছুটির পর একদিন বেলা দেখল নীলাঞ্জন 4 নম্বর গেটের কাছে বাস স্ট্যান্ডের উল্টো দিকে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আজ হঠাৎ মূর্তি ক্যান্টিনের বদলে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে? জায়গা বদল হলো নাকি মন? মনের খবর কে আর রাখে বলো? তবে জায়গা বদল করতে চাইলে চলো। ও মা, কোথায়? আরে চলো না, একটু হাঁটাহাঁটি করি, শরীর স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, সে নয় হাঁটাহাঁটি করাই যায়, কিন্তু কোথায় যাব? এই এত প্রশ্ন করলে তো চলবে না। আরে বাবা, পায়ে পায়ে হেঁটে যত দূর পারি যাওয়া যাক। সেদিন ওরা সোজা গড়িয়াহাট থেকে লেক মার্কেট পর্যন্ত হাঁটল। ভিড়ভাট্টার রাস্তা, ট্রামের তার, দোকানের আলো সব ছাপিয়ে ওদের কথোপকথন চলল অবিরাম। তুমি সবসময় এত গুরুগম্ভীর কথা বলো কেন? তাহলে একটু হালকা করি। ধরো আমি যদি একদিন বিখ্যাত মানুষ হই, মানে শিল্পী কিংবা লেখক, তখন তুমি কি বলবে? আমি বলবো, আগে একটা কফি খাওয়াও, তারপর শিল্পীর গল্প শুনবো। আর ধরো তুমি না চাইতেই আমি তোমায় কফি অফার করলাম, তখন? তখন আর কি, গরম কাপে ফুঁ দিয়ে দিয়ে কফিটা ঠিক খেয়ে নেব, আর খেতে খেতে শুনবো তোমার শিল্পী হয়ে ওঠার গল্প। দুজনেই হেসে উঠল। সেই হাসির শব্দ যেন শহরের কোলাহল পেরিয়ে একে অপরের মনে গেঁথে রইল। এভাবেই সপ্তাহ কয়েক কেটেও গেল। এখন ক্যান্টিনে ওদের একসঙ্গে বসা, ক্লাস ফাঁকি দিয়ে বইয়ের দোকানে ঘোরা, এমনকি কলেজ ফাংশনের রিহার্সাল, সবেতেই যেন অদৃশ্যভাবে একে অপরকে খুঁজে নেয়। এক বিকেলে বৃষ্টি পড়ছিল, ভাদ্রের বৃষ্টি, ঠিক যেমন হয়। হঠাৎ করে মেঘ জমে, এক পশলা বৃষ্টি হয়ে চারপাশটা ভিজিয়ে দিয়ে আবার যেমন ঝকমকে রোদ্দুর উঠে যায়, ঠিক তেমন। নীলাঞ্জন ছাতা ছাড়া দাঁড়িয়ে আছে। বেলা এগিয়ে এসে ছাতাটা ধরল। বাবা, তোমাদের মতো নায়করা কি ছাতা ব্যবহার করে না নাকি? নাকি ছাতা নিয়ে ঘোরাটা এক্সট্রা বার্ডেন? নায়ক তো নই, তবে ছাতার নিচে দাঁড়িয়ে যদি তোমার মতো কাউকে পাই, তবে তো বৃষ্টিও আমার কাছে আশীর্বাদ। বেলা আর কিছু বলল না, শুধু ঠোঁটের কোণে চাপা হাসি ফুটল। সেদিনই বেলার মনে প্রথমবার আলোড়ন তুলল একটা অচেনা অনুভূতি। এটাই কি তবে প্রেম? ওরা প্রায়ই যেত কলেজের কাছেই কসবায় একটা সস্তার কেবিনে। 2টো চা, একটা কাটলেট ভাগাভাগি করে খাওয়া, এটাই ছিল ওদের বিলাসিতা। ছিল রুদ্ধশ্বাস, ছিল প্রতীক্ষা। তুমি আগে খাও, আমার না আজ খুব একটা খেতে ভালো লাগছে না, ওই শেষে না হয় একটু খেয়ে নেব। আহা, এভাবে কেউ বলে নাকি? আমি আগে খেলে তোমার ভাগ কমে যাবে। আমার ভাগ তো অনেক দিন ধরেই কম, ছোটবেলা থেকে, তবু কখনো মনে হয়নি। তুমি সব সময় এমন কথা কেন বলো বলো তো? আমার একদম ভালো লাগে না।
আরে বাবা, জীবনে তো আশাবাদী হতে হবে নাকি? হ্যাঁ, সেই ওই যে কথায় আছে না, আশায় বাঁচে চাষা। আমারও হয়েছে খানিকটা সেরকমই। বেলার চোখের কোণে খানিকটা জল চিকচিক করলেও ঠোঁটে আবার হাসি ফুটল। ওরা বুঝলো বন্ধুত্বের সীমানা ওরা পেরিয়ে গেছে। তারপর একদিন সন্ধ্যায় লেকের ধারে বসেছিল দুজন। আকাশে কমলা আলো, লেকের জলে ওদের দুজনের প্রতিফলন। বেলা, জানো, তোমাকে ছাড়া না আজকাল নিজেকে ঠিক কল্পনা করতে পারি না। তুমি এখন আমার প্রতিদিনের লড়াইয়ের সাহস। আমিও তোমাকে নিয়েই সারাদিন ভাবি নীল, অনেক ভেবেছি। আমার মনে হয় তুমি না থাকলে আমি এতদিনে ভেঙে পড়তাম। দুজনের চোখে চোখ, তারপর নিস্তব্ধতা। সেই নীরবতাই ছিল প্রথম প্রেমের স্বীকারোক্তি, প্রথম প্রেমের ছোঁয়া। সেই সময়টা ছিল বেলা আর নীলাঞ্জনের জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর মধ্যে কয়েকটা দিন। অভাব, দুঃখ, কষ্ট সব কিছু মুছে যেত একে অপরের চোখের দিকে তাকালে। কলকাতার ব্যস্ত ভিড়ের মাঝেও ওরা খুঁজে পেত শান্তির ছোট্ট আশ্রয়। কিন্তু প্রেম যতই নিখাদ হোক, বাস্তব জীবন বড় নির্মম। অচিরেই আসবে ভুল বোঝাবুঝি, বিচ্ছেদ আর বহু বছরের অপেক্ষা। তবু এই মুহূর্তে শ্রোতারা যদি চোখ বন্ধ করে শোনেন, তবে বুঝবেন প্রেম কখনো নিখুঁত শব্দে মাপা যায় না। ওটা শুধু অনুভব করা যায়, যেমনটা নীলাঞ্জন আর বেলা বোস অনুভব করেছিল, ঠিক তেমন করে। প্রথম প্রেমের প্রথম আলোয় যেন ঝলমল করে উঠেছিল ওদের দুজনের মন। এত চাপা যন্ত্রণা, এত চাপা কষ্ট, এত সংগ্রাম, সব কিছুকে যেন এক নিমেষে সেই প্রথম প্রেমের আলো ঢেকে দিয়েছিল অনায়াসে। কিন্তু আলো যত গাঢ় হয়, অন্ধকারও ততই কাছে এসে দাঁড়ায়। নীলাঞ্জন আর বেলা দুজনেই জানতো না শুধু হাত ধরলেই স্বপ্ন সত্যি হয় না। জীবনের বাস্তব হিসাব নিকাশ তাদের চারপাশে ক্রমশ শ্বাসরোধ করতে আসে। আরে বাবা, এ তো আর কোনো রূপকথার প্রেম নয় যে সোনার কাঠি আর রূপোর কাঠি ছোঁয়ালে সব সমস্যার সমাধান। আসলে এ হলো এক কঠিন বাস্তব, আর এই বাস্তবের মাটিতে দাঁড়িয়েই সেই সমস্ত সংগ্রাম, সমস্ত লড়াই লড়তে হবে ওদের দুজনকে। তেমনি এক কঠিন বাস্তবের সন্ধ্যাবেলায় লেকের ধারে বসেছিল ওরা। চারপাশে ছেলেমেয়েরা হাসাহাসি করছে। তাদের মধ্যে কত খুনসুটি, কত গল্প, কত প্রেম, কত আনন্দ। কিন্তু বেলা আর নীলাঞ্জনের জীবনে ঠিক ততটা উৎফুল্লতা নেই। মাত্র কয়েকদিন হলো তোমাকে চিনি নীল, অথচ মনে হয় অনেক জন্মের সম্পর্ক। তুমি আছো বলে কলেজের দিনগুলো অনেকটা সহজ হয়ে গেল। না হলে যে কি হতো, হয়তো এই রোজকার নানান রকম প্রতিকূলতা পেরিয়ে কলেজ পর্যন্ত পৌঁছতেই পারতাম না। আমি না থাকলে তুমি একা হয়ে যাবে না। তুমি নিজেই একটা ঝলমলে আলোর উৎস, বুঝলে? শুধু মাঝে মাঝে একটু কষ্ট ভাগ করে নেওয়ার জন্য কাউকে দরকার হয়, আর সেটাই তো একজন মানুষের স্বাভাবিক স্বভাব। এটা নিয়ে এত ভাবছো কেন বলো তো? দেখো না, একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি সেই একমাত্র অবলম্বন হয়ে গেছো, যার কাছে দুঃখগুলো বললে একটু হালকা লাগে। তাই তো ছুটে আসি রোজ তোমার কাছে। আর তুমি বুঝি আমার অবলম্বন হওনি? জানো, তুমি না থাকলে আমার এই অহেতুক জীবনের দুঃখগুলো কেউ শুনতো না। আমার অযাচিত কষ্টগুলো, মন খারাপগুলো কার কাছে বলতাম তখন? তোমার জন্য তো খোলা আকাশ আছে নীল, আমার তো সেই আকাশটাও বড় ছোট। দুজনের হাত ধীরে ধীরে কাছে এলো, আঙুলে আঙুল ছুঁয়ে গেল। শব্দহীন প্রতিজ্ঞা যেন জন্ম নিল সেদিনই। না না,
মুখে হয়তো ওরা কিছুই বলেনি, তবু অনেক কথা মুখে না বললেও শুধু অস্তিত্বে বুঝিয়ে দেওয়া যায় বই কি। বেলার মা তখন ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন। অনেক দিন ধরে যে ছোট নার্সিংহোমে আয়ার কাজটা করতেন, অসুস্থতার কারণে সেখানে আর যেতে পারছেন না। বেশ কিছুদিন হলো শয্যাশায়ী। প্রথমে কয়েকদিন ছুটি মঞ্জুর করেছিল, তারপর মাইনে থেকে টাকা কাটতে শুরু করলো, আর তারপর তো আর কিছুই করার রইল না, সরাসরি ছাঁটাই করে দিল। হাত খরচ, সংসারের ভাত কাপড় সব একেবারে সংকটে। মামার বাড়িতে থাকা মানেই প্রতিদিনের নানান রকম বিড়ম্বনা। আমাদের সংসার চালানোই মুশকিল হয়ে যাচ্ছে, তার ওপর আবার তোর মা অসুস্থ, কাজকর্ম তো করতেই পারছে না কিছু। কতদিন এভাবে চালাবো বলতো? তোরও তো কলেজের খরচা আছে, জানিসই তো আজকাল জিনিসপত্রের যা দাম বেড়েছে। তোর মামার একার রোজগারে চালানো দায় হয়ে যাচ্ছে। একার রোজগারে এতগুলো মানুষ কি করে বসে বসে খায় বলতো? আমি স্কলারশিপের টাকাটা না হয় তোমার হাতেই দিয়ে দেবো মামি। আমি চেষ্টা করব পাড়াতে কয়েকটা টিউশনই নিতে। দেখ, আমরা চাই তুই থিতু হ। সংসার তো আর কবিতার মতন করে চলে না। কিন্তু এখনই তো আর চাইলে থিতু হওয়া যায় না মামি। অন্তত কলেজটুকু শেষ করে ইউনিভার্সিটির গণ্ডিটা পেরোলে একটা চাকরি বাকরি অন্তত। ও বাবা, সে তো অনেক দেরি, সবে মাত্র সেকেন্ড ইয়ার তোর। এমএ পাশ করে চাকরি পেতে পেতে তো না বিশ্বাস উঠবে। অতদিন বাবু আমাদের পক্ষে টানা সম্ভব নয়। আর আমি কিন্তু থিতু হওয়া মানে বিয়ের কথা বলছি। 21 বছর বয়স হয়ে গেছে প্রায়। ওরে, এই বয়সে বিয়ে হয়ে গিয়ে আমাদের বাচ্চা হয়ে গেছে, তাই এবার তোমাকেও বিয়েটা সেরে ফেলতে হবে। এসব কথার ভার বেলা বুকের ভেতর জমিয়ে রাখত। বাইরে থেকে হাসি, ভেতরে তীব্র যন্ত্রণা। এক আকাশ যন্ত্রণার কাছে এক টুকরো মেঘের মতো ছিল একমাত্র নীল। নীলাঞ্জন তখন প্রাণপণ চেষ্টা করছে চাকরি খুঁজতে। অ্যাডভার্টাইজিং এজেন্সি, ইন্স্যুরেন্স কোম্পানি, পাবলিশিং হাউস, ছোট খাটো বিভিন্ন অফিস, প্রাইভেট কোম্পানি, যেখানে পেরেছে ইন্টারভিউ দিয়েছে, কিন্তু প্রতিবারই ব্যর্থতা। হঠাৎ করেই ওদের মাঝে দূরত্ব বাড়ল, দেখা হতে থাকলো কম। একদিন সন্ধ্যাবেলা ইউনিভার্সিটির ফিরতি পথে বেলার সঙ্গে দেখা হলো। আজও ইন্টারভিউটা ফেল করলাম, জানো কেমন লাগে? যেন সারা দিন যুদ্ধ করে শেষে শুনতে হচ্ছে তুই অযোগ্য। এভাবে বলো না নীল, তুমি লড়াই করছো, এটাই অনেক বড় কথা। আর তাছাড়া কথায় আছে না, একদিনে তো আর হবে না, কিন্তু একদিন দেখো নিশ্চয়ই হবে। কিন্তু কতদিন বেলা, কতদিন? বাড়িতে দোকান সামলাতে হয়, তারপর রাজনীতির টুকটাক কাজ করতে গিয়েও সময় নষ্ট হয়। আমার মনে হয় আমি কোথাও বোধহয় আর পৌঁছতে পারবো না। আমার চোখের সামনের সব খোলা রাস্তাগুলো কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছে। বেলা হাত বাড়িয়ে নীলাঞ্জনের হাতটা চেপে ধরল। শোনো, আমার তোমার উপর বিশ্বাস আছে। আমি জানি একদিন তুমি পারবেই। যতবার তুমি পড়ে যাবে আমি পাশে থাকবো। নীলাঞ্জনের চোখে অল্প আলো ফুটল ঠিকই। পারবো বলো? আমি পারবো। পারতে তো আমাকে হবেই বেলা। আমার জন্য না হোক, তোমার জন্য না হোক, আমাদের জন্য। তারপর কেটে গেল আরো কিছু বেলা, জল গড়ালো আরো বেশ কিছু দূর, আরো বেশ কিছু ইন্টারভিউ, আরো বেশ কিছু ব্যর্থতা, আরো কিছুটা মানসিক যন্ত্রণা, আর বেশ খানিকটা হীনমন্যতা। তারপর আবার এক সন্ধ্যায় ওরা কলেজ ফাঁকি দিয়ে গিয়েছিল দক্ষিণেশ্বরের ঘাটে। গঙ্গার খোলা বাতাসে বেলা চুপ করে বসেছিল। তুমি খুব কষ্ট পাচ্ছ, তাই না? মাকে ওভাবে শুয়ে থাকতে দেখি কিছু করতে পারি না। মামারা বোঝায় আমরা নাকি বোঝা। মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে চলে যাই। নীলাঞ্জন নিঃশব্দে হাত রাখল বেলার কাঁধে।
তুমি একা নও বেলা, আমি আছি তো। যতই ব্যর্থ হই আমি আবার চেষ্টা করব, দেখো। শুধু তুমি ভেঙে পড়ো না। সেদিন বেলা প্রথমবার নীলাঞ্জনের কাঁধে মাথা রাখল। চারপাশের অন্ধকারে ওরা খুঁজে পেল এক টুকরো আলো। তারপর পর 3টে ইন্টারভিউতে ব্যর্থ হওয়ার পর নীলাঞ্জন যেন একেবারে ভেঙে গেল। ফোনে বেলাকে বলল, বেলা, আমি পারছি না। আমার মাথায় কেবল একটাই শব্দ ঘুরে বেড়াচ্ছে, অযোগ্য। আচ্ছা, আমি কি সত্যি এতটাই অযোগ্য বলো? চুপ করো নীল, তোমার যোগ্যতাকে না আমি সামনে থেকে দেখেছি, তাই আমাকে এসব বোঝাতে এসো না। আমি তোমাকে বিশ্বাস করি, তোমাকে ভালোবাসি। আমি জানি আজ না হোক কাল তুমি জিতবেই, দেখো। দুজনের কথা মাঝ রাত অবধি চলল। শব্দের আড়ালে গলার কাছে জমা কান্নাটা স্পষ্ট। তবুও ওরা একে অপরকে আঁকড়ে ধরল। কলেজেও চাপ বাড়ছিল। বইয়ের দাম, পরীক্ষার ফি সব জোগাড় করা মুশকিল। টিউশনই করতে যেত বেলা, তবু অনেক সময় টিফিন ব্রেকে টিফিন খাওয়ার পয়সাটুকুও হাতে থাকতো না। কতবার তো এমন হয়েছে, ইউনিভার্সিটি থেকে বৃষ্টি ভিজে বাড়ি ফিরতে হয়েছে। একটা অটো ভাড়া করে ফেরার পয়সাটুকুও ছিল না। সেলাই করা জামার ক্ষতটা ওড়না দিয়ে ঢাকতে হয়েছে বহুবার। তবু শত কষ্টের মধ্যেও পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। প্রায় 3rd ইয়ারের শেষের দিক। ক্লাস চললেও ওর চোখে শুধুই অস্থিরতা। মায়ের অসুস্থ শরীর, মামাদের অসন্তোষ, টাকা পয়সার টানাটানি সব মিলে বেলা যেন ধীরে ধীরে প্রাপ্তবয়স্কা হয়ে উঠছিল, বয়সের আগেই। শরীরের সেই ঔজ্জ্বলতা, যৌবনের দীপ্তি হঠাৎ করেই যেন উধাও। কেবল একটাই ভরসা ছিল, নীলাঞ্জনের কণ্ঠস্বর। এক সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছিল। কলেজের বারান্দায় দাঁড়িয়ে বেলা ভিজছিল। নীলাঞ্জন এসে দাঁড়ালো ওর পাশে। বৃষ্টি ভিজলে শরীরটা খারাপ করবে তো? তুমি আছো তো, অসুখও ভালো হয়ে যাবে। নীলাঞ্জন ওর হাতটা ধরল শক্ত করে। আমি প্রতিজ্ঞা করছি বেলা, যতই হোক একদিন না একদিন আমি চাকরি ঠিকই জুটিয়ে নেব। আমি চাই তোমার মামারা যেন আর তোমাকে অবহেলা করতে না পারেন। আর আমি চাই তুমি নিজের স্বপ্নটা হারিয়ে ফেলো না। বৃষ্টি ভেজা শহরের ভিড়ে দুজনের স্বপ্ন যেন এক হয়ে গেল। একটা যৌথ লড়াই, একটা ভালোবাসার প্রতিজ্ঞা। প্রেমের প্রথম অধ্যায়টা তাই শুধু হাত ধরা, হাসি ঠাট্টা, রোম্যান্টিক কথা বলা বা লুকিয়ে দেখা করতে চাওয়া নয়। এটা ছিল লড়াইয়ের ভেতরেও প্রেমকে খুঁজে পাওয়া। বেলা বোস আর নীলাঞ্জনের গল্প তখনই শুরু হলো, যখন প্রতিদিনই নতুন সংগ্রাম, নতুন ব্যর্থতা, তবু একে অপরকে আঁকড়ে ধরার নতুন প্রতিজ্ঞা। তারপর একদিন ইউনিভার্সিটির শেষ ক্লাসটা শেষ হয়ে গেল। বিকেলের আকাশে হালকা সোনালি আলোমাখা আভা, তবে সেই আলো যেন বেলার চোখে তেমনভাবে পৌঁছচ্ছিল না। সে আভায় আজ আর কোনো ভালো লাগা নেই, বরং শুধুই গ্লানি আর ক্লান্তি। ক্লাসরুম থেকে বেরিয়ে গেটের কাছে এসে দাঁড়ালো বেলা। দূর থেকে নীলাঞ্জন আসছিল হাতে একটা পুরনো ফাইল নিয়ে। নীলাঞ্জন দূর থেকে হেসে বলল, আরে কি ব্যাপার বেলা, দাঁড়িয়ে আছো কেন? চলো একটু চা খেয়ে আসি। কিন্তু বেলার মুখে কোনো আলো ফুটল না। তার ঠোঁট কাঁপছিল, চোখ লাল। নীল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার মনে হয় আমার পড়াশোনাটা শেষ করা হবে না। কি হলো এমন? এসব কি বলছো তুমি? আর তো মাত্র একটাই। ঠিকই বলছি নীলাঞ্জন, মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। মার উপার্জন একেবারেই বন্ধ। এখন তো একেবারেই শয্যাশায়ী। মামা মামি সবাই নানান রকমভাবে মানসিক চাপ দেওয়ার চেষ্টা করছে। এমনিতেই মায়ের চিকিৎসার জন্য টাকাও খরচ হচ্ছে।
সেসব সামলে আমার পড়াশোনার জন্য খরচ আর ওনারা বইতে পারবেন না। আর তাছাড়া স্কলারশিপ আর টিউশনি মিলিয়ে যে কটা টাকা পাই তা তো মায়ের ওষুধ কিনতেই বেরিয়ে যায়। তাহলে না মানে তাহলে এখন উপায়? যে কোনোভাবেই হোক পড়াশোনাটা তো চালিয়ে যেতেই হবে, অন্তত গ্র্যাজুয়েশনটা। সম্ভব নয় নীলাঞ্জন, কোনোভাবেই সম্ভব নয়। বাড়ি থেকে আমার সম্বন্ধ দেখা চলছে, ওরা আমার বিয়ে দিয়ে দিতে চায়। আমি আর পড়াশোনাটা চালিয়ে যেতে পারবো না। নীলাঞ্জন স্তব্ধ। এক মুহূর্ত যেন কোনো শব্দ বের হলো না তার মুখ থেকে। কি বলছো এসব? তুমিই তো সবসময় স্বপ্ন দেখেছিলে, নিজের কেরিয়ার, নিজের একটা জায়গা। স্বপ্ন থাকলেই কি পূরণ হয় নীল? বাড়ির অবস্থা দেখছো না? আমার উপর চাপ বাড়ছে। মা বারবার বলছে বিয়ের কথা ভাবতে। আমার মেজো মামি তো ওনারই এক দূর সম্পর্কের দাদার ছেলের সঙ্গে আমার সম্বন্ধ প্রায় পাকা করে ফেলেছেন। নীলাঞ্জন কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে তাহলে এভাবে থেমে যাবে আমাদের সম্পর্ক? তুমি কি চাইছো? সব ছেড়ে দেবে? বেলা মুখটা ফিরিয়ে নিল। গলার কাছে কিছু একটা যেন আটকে আসছে। চাওয়া না চাওয়ার কথা নয় নীল, আমার আর কোনো রাস্তা নেই। আমি যতই চাই না কেন, বাস্তব তো বদলাবে না, তাই না? একটা দীর্ঘ নীরবতা। চারপাশে ইউনিভার্সিটির মাঠ থেকে ভেসে আসছিল সহপাঠীদের গল্প গুজব, হাসি ঠাট্টার আওয়াজ। কিন্তু ওদের দুজনের মধ্যে জমে উঠছিল কষ্টের ঘন আবহাওয়া। তুমি যদি পড়াশোনাটা ছেড়ে দাও, তবে তোমার ভেতরের মানুষটাকে কে বাঁচাবে বলো তো? আমি তোমার চোখে সেই আগুনটা দেখেছি, সেটা নিভতে দিও না। বেলা চোখ মুছে আলতো হাসল, কিন্তু এই হাসি ভাঙা কাঁচের মতোই কাঁপছিল সেদিন। নিভন্তই চল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। এ কথা বলার অবকাশ আমার আর নেই নীলাঞ্জন। কখনো কখনো আগুন বাঁচিয়ে রাখার মতো ইন্ধন থাকে না নীল। আমি হেরে গেছি। নীলাঞ্জনের হাত আস্তে আস্তে বেলার হাত ছুঁয়ে গেল। তুমি হারোনি, আমি তো আছি। আমি কিছু একটা ঠিক করব, চাকরি খুঁজব, কিছু উপায় বের করবই। দেখো। বেলা চুপ করে রইল, শুধু ভিজে চোখে নীলাঞ্জনের দিকে তাকালো। হয়তো ওর চোখেই একটা অদৃশ্য ভরসা খুঁজে নিতে চাইছিল সেদিন। তারপর হঠাৎ করে একটা বিচ্ছেদ। হঠাৎ করেই দু প্রান্তে কোনো তাপ উত্তাপ নেই, যোগাযোগ বন্ধ। বেলার ফোনটাও আজকাল রিচার্জ না করার কারণে ইনকামিং কল ফ্যাসিলিটি থেকে বিরত। কাজেই লড়াই চলল দু প্রান্তে দুজনের মতো করে, তবে একে অন্যের চোখের আড়ালে। পরের কয়েক সপ্তাহ নীলাঞ্জন যেন নিজেকে ভুলেই গেল। সকাল বিকেল বিভিন্ন চাকরির বিজ্ঞাপন দেখত, রেজিউমে পাঠাতো, ইন্টারভিউ দিত। অসংখ্য বার প্রত্যাখ্যাত হলেও সে থামল না। অবশেষে একদিন শহরের একটা পুরনো পাবলিশিং হাউসের ফোন এলো। ইন্টারভিউ শেষে তাকে জানানো হলো যে আপাতত তাকে ট্রেনিং পিরিয়ডে নেওয়া হচ্ছে। 3 মাস তার কাজ দেখে যদি ভালো লাগে তারপর কনফার্ম করা হবে। প্রথমে স্যালারি 1000 নীলাঞ্জনের মনে যেন বজ্রপাত হলো আনন্দের। 7000 অনেক না, কিন্তু শুরুর জন্য যথেষ্ট। তার চোখের সামনে ভেসে উঠল বেলার ঘামে ভেজা মুখ আর হতাশ দৃষ্টি। সেই রাতেই বেলাকে ফোন করলো, বারবার সেই এক কথা, ইনকামিং কল ফ্যাসিলিটিস নাকি এই নাম্বারে উপলব্ধ নয়। তারপর হঠাৎ করে খেয়াল হলো বেলাদের মামার বাড়ির ল্যান্ড ফোন নাম্বারটা একবার নীলাঞ্জনের ফোন থেকে ডায়াল করেছিল বেলা নিজেই। তখন থেকেই সেভ করে রেখেছিল নাম্বারটা, যদি কখনো প্রয়োজন পড়ে।
আর আজ সেই প্রয়োজনে আবার নাম্বারটা বের করলো নীলাঞ্জন। ডায়াল করলো ফোন। 03324411396। হ্যাঁ, এটাই তো, এই নাম্বারটাই তো সেভ করে রেখেছিলাম। বেলা, বেলা শোনো, আমি চাকরিটা পেয়ে গেছি পাবলিশিং হাউসে। শুরুতে 7,000, তবে 3 মাস পর যদি ঠিকঠাক হয় চাকরিটা কনফার্ম হয়ে যাবে, জানো তো। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর শুধুই একটা দীর্ঘশ্বাস ফেলার শব্দ। না, কোনো পাল্টা প্রত্যুত্তর নয়। ওপার থেকে যেন সবটা একেবারে ঠান্ডা, কোনো উত্তেজনা নেই, উদ্দীপনা নেই। আবার এই প্রান্ত থেকে নীলাঞ্জন উত্তেজিত হয়ে বলতে শুরু করলো, হ্যাঁ হ্যাঁ, আমি পারবই। তোমাকে কথা দিয়েছিলাম না, এইবার কিন্তু তুমি তোমার সম্বন্ধটা ভেস্তে দিতে পারো বেলা। মাকে বলে দাও এই বিয়েটা তুমি করছো না। আর তো মাত্র কটা দিন বেলা, ঠিক 3টে মাসের অপেক্ষা। তারপরেই দেখো, ওরা মাইনে বাড়ালেই আমি নিজে গিয়ে তোমার মায়ের সামনে দাঁড়িয়ে তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দেব। তখন তো আর তোমার মামার বাড়ির কোনো সমস্যা হবে না, বলো। বেলা আবারও চুপ করে রইল, শুধু দীর্ঘশ্বাস আর একটা চাপা কান্নার আওয়াজ শুনতে পেল কি ও প্রান্ত থেকে। নীলাঞ্জনের বুকটা কেঁপে উঠল। এতদিনের লড়াই, দৌড়ঝাঁপ, সবটাই কি তাহলে বিফলে গেল? বেলা, বেলা তুমি চুপ করে আছো কেন? বেলা, বেলা তুমি কাঁদছো? বেলা, বেলা তুমি শুনতে পাচ্ছ আমার কথা? দেখো, প্রায় 10-12 বার রং নাম্বার হওয়ার পর তোমার ফোনটা পেয়েছি বেলা। প্লিজ বেলা, চুপ করে থেকো না, আমার কথার উত্তর দাও বেলা। বেলা। না না, ওপাশ থেকে আর কোনো উত্তর আসেনি। ফোনটা কেটেও গিয়েছিল। রাত গভীর হলো, তারপর গভীর রাতের শেষে আবার সকাল। আবার নতুন করে ফোন করা শুরু করলো নীলাঞ্জন, কিন্তু বারংবার একই নীরবতা। এভাবেই দেখতে দেখতে কেটে গেল মাস কয়েক। নীলাঞ্জন এখন পাবলিশিং হাউসে চাকরি করে। প্রভিশন পিরিয়ড প্রায় শেষ হয়ে এসেছে। বেলার সঙ্গে তবু যোগাযোগ হয়নি। তবে নীলাঞ্জনের বাড়ির লোক বেশ খুশি হবে নাই বা কেন বলুন। অবশেষে তাদের সংসারের হাল ধরতে ছেলের একটা চাকরি তো হয়েছে। কনফার্ম হয়ে গেলে প্রায় 12,000 টাকা স্যালারি। সচ্ছলতা হয়তো আসবে ওদের টানাটানির সংসারে। কিন্তু বেলা, সে কি আজও অপেক্ষা করছে নীলাঞ্জনের জন্য? তারপর একদিন গোধূলি লগ্নে বেলার বিয়ে হয়ে গেল, খুব অল্প সময়ের মধ্যেই। মামা মামির চাপ, মায়ের অসহায় সম্মতি আর আত্মীয় স্বজনদের অনবরত টিপ্পণীতে শেষমেশ সে আর না বলতে পারল না। বর অরিন্দম, সরকারি দপ্তরের চাকরিজীবী, দেখতে মোটামুটি ঠিকঠাক, বয়সে বেলার থেকে বছর 15 বড়। পরিবারটা বেশ রক্ষণশীল, গোঁড়ামিতে ভরা। ইনি সম্পর্কে মেজ মামিমার দূর সম্পর্কের দাদার ছেলে। নামমাত্র বিবাহে ডিভোর্সি। না না, বেলার মামার বাড়ি থেকে আর কোনো পুঙ্খানুপুঙ্খ খোঁজ নেওয়া হয়নি। কি কারণে সে ছেলের পূর্ব বিবাহ ডিভোর্স হয়েছিল, কেনই বা ডিভোর্স হওয়ার 5 বছর পর আবার নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জন্য তৎপর ছিল, তার উত্তর কেউ খোঁজেনি। তবে বেলা যখন শ্বশুরবাড়িতে পৌঁছেছিল, তখন শ্বশুরবাড়ির সম্পর্কের কিছু মানুষজনদের কাছে কানাঘুষো শুনেছিল অরিন্দম একসময় ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল। নিষিদ্ধ মাদক, জুয়া খেলা, মদ, কোনো কিছুতেই তার বিরাম ছিল না। প্রথম বিয়ের পর স্ত্রী অত্যাচারের চোটে ছেড়ে চলে গিয়েছিল। তারপর রিহ্যাবিলিটেশন সেন্টার, সেখান থেকে ছাড়া পেয়ে যত তাড়াতাড়ি সম্ভব ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছেন ওর বাড়ির লোক।
শঙ্খধ্বনি, উলুধ্বনি, কোলাহল সব মিলিয়ে বেলা যেন একটা ধোঁয়াটে আবহাওয়ায় নিজেকে আবিষ্কার করল। তার চোখের ভেতর তখনও লুকিয়েছিল অশ্রু। সবাই ভাবছিল নতুন বউয়ের লজ্জা, কিন্তু আসলে সেটা ছিল অজানা আশঙ্কার কষ্ট। শুভ দৃষ্টি থেকে শুরু করে 7 পাকে বাঁধা সব হয়ে গেল নিয়ম মতো। অরিন্দমের পরিবারের লোকেরা বেলার সৌন্দর্য নিয়ে প্রশংসা করেছিল, কিন্তু বেলার মনে হচ্ছিল এই প্রশংসার ভেতরেও কোনো এক ধরনের তির্যক টিপ্পনী প্রকাশ পাচ্ছে, যেন সে মানুষ নয়, সে একটা সম্পদ মাত্র, যাকে বেচে দেওয়া হলো নতুন সংসারে। রাত গভীর হলে অরিন্দম আলতো করে এসে বলল, এখন থেকে আমাদের দুজনের পথ এক হলো বেলা। আমি হলাম গিয়ে তোমার অগ্নিসাক্ষী করা স্বামী, আর স্বামী মানে জানো তো, তোমার একমাত্র পরম দেবতা। যদি আমাকে খুশি করতে পারো তাহলে এই সংসারে টিকে গেলে। ভয়ে নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিল বেলা। নববধূ সাজে হাঁটু দুটোকে বুকের কাছে টেনে নিয়ে শক্ত করে চেপে ধরেছিল 2 হাত দিয়ে, কিন্তু বেলা কোনো উত্তর দিল না, শুধু নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করল। তার মনে হচ্ছিল এর চেয়ে তো মরে গেলেই বোধহয় ভালো হতো। কিছুদিন পরই শুরু হলো সংসারের খুঁটিনাটি ঝড়ঝাপটা। অরিন্দম যে খুব একটা সুবিধের লোক হবে না, সে তো প্রথম দিনই বুঝে গিয়েছিল বেলা। তবু নতুন বিয়ে করে এনেছে, সেই সুবাদে প্রথম বউয়ের হয়ে খানিকটা ঝোল টানলেও পরে কিন্তু সে পরিবারের চাপে সব সময়ই আত্মসমর্পণ করত। শাশুড়ি প্রায়ই বেলাকে খোঁটা দিতেন, বড় ঘরের বউ হয়ে এসেছো, অথচ কাজকর্ম কিছুই ঠিক মতো পারো না। আজকালকার মেয়েরা শুধু বই মুখস্থ করে সংসার সামলাতে শেখে না। তার ওপর তো আবার তোমার বাবা ছিলেন না শুনেছি, কি করে আর এইসব সহবত সংসার ধর্ম শিখবে? তা হ্যাঁ গো, তোমার মা নাকি শুনেছি কি সব চাকরি বাকরি করতো। হ্যাঁ, মা আসলে ওই একটা বেসরকারি নার্সিংহোমে আয়ার কাজ নিয়েছিল। আসলে মামাদের বাড়িতে তো আমরা দুজন মানুষ একেবারে নিরুপায় হয়ে থাকতাম। ও তাই বলো, তোমার মা তাহলে ওই হাসপাতালের রুগীদের গুমুত পরিষ্কার করতো? তার মেয়ে হয়ে তুমি আর এর চেয়ে বেশি কি করবে? এভাবে বলছেন কেন মা? আসলে হাসপাতালে মুমূর্ষু রোগীদের সেবা করাটা তো একটা কাজ বলুন। আর তাছাড়া ওই কাজটুকু করে আমাকে যতটুকু লেখাপড়া শেখানোর, যতটুকু বড় করে তোলার, সেটুকু করেছে মা। থাক থাক, ওসব জ্ঞানের কথা আর আমায় না বললেও চলবে। হাসপাতালে রোগীদের সেবা করা কত বড় কাজ সে আমাকে শেখাতে আসতে হবে না। শত অপমান, শত গঞ্জনাতেও বেলা মাথা নিচু করেই থাকত না, উত্তর দিতে পারত না। মুখ বুজে মায়ের অপমান মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না ওর কাছে। বেলা চেষ্টা করত মানিয়ে নিতে, তবুও কোথাও একটা অসম্পূর্ণতা থেকেই যেত। রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও প্রশংসা পেত না, বরং ছোটখাটো ভুল হলেই অভিযোগের পাহাড় জমত। একদিন দুপুরবেলা শাশুড়ি বকাবকি শুরু করলেন, ডালটা এত পাতলা হলো কেন? তোমার মা কি তোমায় কিছুই শেখাননি? ও, তুমি তো আবার সেই ভিকিরি বাড়ির মেয়েদের মতো বড় হয়েছো, ঘন ডাল খেতে তো আর শেখনি মনে হয়। তা হ্যাঁ গো, বিয়ের আগে ও বাড়িতে তোমার খাওয়া জুটতো? বেলা ধীর গলায় বলল, মা তখন খুব অসুস্থ ছিল, আমি অনেক কিছুই ঠিকমতো শিখতে পারিনি। আসলে মা আমাকে কখনো রান্নাবান্না করতে দেয়নি, সবসময় পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতেই বলেছিল। যে একটা আমারই এমন পড়াশোনায়, তাই বলে একটা ডাল করতে পারো না? মা গো, চলে এলো শ্বশুর ঘর করতে, যত সব। বেলাকে তিরস্কার করতে করতে শাশুড়ি গজগজ করতেই থাকলেন। অন্যদিকে অরিন্দম প্রথম দিকে খুব খেয়াল রাখত বেলার। অফিস থেকে ফিরে তার জন্য মিষ্টি কিনে নিয়ে আসত, মাঝে মাঝে সিনেমায় যাওয়ার প্রস্তাব রাখত,
আস্তে আস্তে বেলাও যেন একটা কল্পনার ইমারত তৈরি করেছিল। যাই হয়ে যাক, স্বামীর সংসারটুকু করবে। এই মানুষটা যদি ওর সঙ্গে তালে তাল মিলিয়ে চলে, তাহলে হয়তো ওর আগামী ভবিষ্যৎটা কিছুটা হলেও বেঁচে থাকার মতো তো হবে। কিন্তু দিন যত গড়ালো, তার ভেতরের অন্য রূপটা প্রকাশ পেল। ভুল ভাঙতে থাকলো বেলার। রাতে বেলা ক্লান্ত হয়ে বই পড়ছিল, তখন অরিন্দম এসে বলল, এসব বই পড়ার সময় কোথায়? সংসার সামলানোই তো আসল কাজ। তোমার আর কি করার আছে? সকাল থেকে রান্নাঘরেই তো থাকো। আমার কি দরকার কি দরকার নেই সে খেয়াল রাখো। না মানে আসলে তুমি তো অফিস থেকে এসে মায়ের সঙ্গে গল্প করছিলে, তাই আমি একটু। তা অফিস থেকে এসে চা জল খাবারটা যে এগিয়ে দিতে হয়, সেটা কি তোমাকে শিখিয়ে দিতে হবে নাকি? এরপর থেকে যদি অহেতুক এই বইপত্র নিয়ে পড়ে থাকতে দেখেছি না, তাহলে জ্বালিয়ে দেব ওগুলো। বেলা সেদিনও চুপ করেই গিয়েছিল। ভিতরে ভিতরে ভেঙে পড়েছিল। পড়াশোনাটা যে তার প্রাণ ছিল, সেটাই এবার ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মাঝে মাঝে রাতে বিছানায় শুয়ে বেলার মনে পড়ত নীলাঞ্জনের কথা। তার সেই আশ্বাস ভরা চোখ, তার হাত ধরে বলা প্রতিশ্রুতি, আমি আছি তো। কিন্তু তারপরেই বাস্তব তাকে টেনে নামাতো। এখন আর সে ফোন করতে পারবে না, একটা বারের জন্য আর যোগাযোগ করতে পারবে না নীলাঞ্জনের সঙ্গে। আরও একবার লেকের ধারে হেঁটে হেঁটে অনেকটা রাস্তা যেতে পারবে না। এখন আর এক কাপ চা আর দুটো সিঙারায় সেই সন্ধেগুলো ফিরবে না। কসবার সেই নীল দেওয়ালের ছোট্ট কেবিন, রুদ্ধশ্বাস, প্রতীক্ষা, সব শেষ হয়ে গেছে ওর জীবন থেকে। এখন ওর নামের পাশে অন্য কারোর নাম লেখা। ও আজ অরিন্দমের স্ত্রী। এক সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বেলা কেঁদে ফেলেছিল। অরিন্দম দেখে জিজ্ঞেস করলো, কান্নাকাটি করছো কেন? কে মরল? কিছু না, ওই একটু ক্লান্ত লাগছে। তোমাদের মতি গতি বোঝা মুশকিল। একটু খাটাখাটনি হলো কি হলো না, অমনি চোখ দিয়ে জল বেরিয়ে গেল একেবারে। অরিন্দম তাচ্ছিল্য ভরা ভঙ্গিতে মাথা নেড়ে ঘরে চলে গেল। ও বুঝতেই চাইল না বেলার ভেতরের গভীর দুঃখটা। এরই মধ্যে এলো আরও একটা আঘাত। বেলার মা দীর্ঘ অসুস্থতার পর একদিন পৃথিবী ছেড়ে চলে গেলেন। খবরটা শুনে বেলা ভেঙে পড়েছিল, কিন্তু শ্বশুর বাড়িতে তার কান্নার গুরুত্ব খুব কমই ছিল। শাশুড়ি সেদিন বিদ্রূপ করে বলেছিলেন মৃত মানুষদের নিয়ে নাকি বেশি ভাবতে নেই। কথাটা বেলার বুক চিড়ে গিয়েছিল। সেই রাতে একা ঘরে বসে দীর্ঘক্ষণ মায়ের ছবির দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল পৃথিবীতে সে একেবারেই একা হয়ে গেল। তারপর মামার বাড়িতে 3 দিনের অন্ত্যেষ্টিক্রিয়া, শ্রাদ্ধানুষ্ঠানের পর বেলার শাশুড়ি আর স্বামী এলেন বেলাকে ফিরিয়ে নিয়ে যেতে। ব্যাস হয়ে গেছে, সব কাজকর্ম শেষ, এবার বাড়ি চলো। ওদিকে সংসারটা তো পড়ে আছে। মা মরে গেলেও সংসারটা তো আর ভেসে যায়নি। তাই আর দুঃখ করে সময় নষ্ট করার সময় নেই। বাবা গো, আমার খাটতে খাটতে হাঁটুর ব্যথা আরো বেড়ে গেল। তুমি ওখানে দিব্যি নিশ্চিন্তে শ্রাদ্ধের কাজ করে চলেছ। একবারও মনে হয়নি তোমার না যে ও বাড়িতে রান্না বান্না, ঘরের কাজকর্ম কিভাবে চলবে? যাক, যা হবার হয়ে গেছে। এখন থেকে আর এ বাড়িতে আসার কোনো প্রয়োজন তো তোমার নেই। মামাদের খুব সমস্যা হলে না হয় তোমায় ডেকে নেবেন কখনো, কিংবা গিয়ে দেখা করে আসবেন। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ বাবু, চল বেরিয়ে পড়ি। বেলা থাকতে থাকতে বাড়ি পৌঁছতে পারলে আবার গিয়ে রান্না বসাতে হবে। ব্যাস, বেলার মামার বাড়ির সঙ্গে সম্পর্কেও যেন ছেদ পড়ল সেই। দিনের পর দিন চুপচাপ সহ্য করতে করতে বেলা বুঝতে পারল সে নিজের ভেতরের মানুষটাকে মেরে ফেলেছে। ছোট ছোট স্বপ্নগুলো
ভেঙে পড়েছে, কিন্তু তার ভিতর একটা কণ্ঠস্বর কোথাও যেন বলছিল, না না, হার মানিস না। একদিন রাতে অরিন্দমের কাছে হঠাৎ বলে ফেলল, আমি আমি পড়াশোনাটা না আবার শুরু করতে চাই, অন্তত এমএটা শেষ করতে চাই। এখন এসব সম্ভব না, সংসারের খরচ দায়িত্ব সবই তো বাড়ছে। তোমার এসব জ্ঞান বাড়িয়ে কী লাভ হবে? পাবে তো ওই একটা ডিগ্রি, তারপর তো সেই ছেলে মানুষ করতে হবে। বেলার চোখে জল চলে এলো। সে জানত এই উত্তরই পাবে, তবু চেষ্টা করেছিল শেষবারের মতো নিজের ইচ্ছেটা প্রকাশ করতে। এভাবেই কেটে যাচ্ছিল দিন। বাইরে থেকে সবাই ভাবছিল বেলা সুখী গৃহবধূ, অথচ ভেতরে ভেতরে সে এক অদৃশ্য শৃঙ্খলে বাঁধা পড়ে যাচ্ছিল। বেলা কখনো বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতো। ম্লান তারাদের ভেতর সে খুঁজে নিতে চাইতো কোনো একটা উত্তর, কোনো একটা আলো। মনে মনে শুধু একটাই প্রশ্ন ঘুরত, কি করছো নীলাঞ্জন? চাকরি কি তুমি পেয়েছো? এখনো কি নীলাঞ্জন বেলার কথা ভাবে? কি ভাবছেন বন্ধুরা? নীলাঞ্জন তো চাকরি পেয়ে প্রথম ফোনটা বেলাকেই করেছিল। তারপরও বেলার মনের এই সংশয় কেন, তাই তো? এখানেই তো আসল রহস্য লুকিয়ে। আসলে সেদিন বেলার ফোনটা ধরেছিল বেলার মা। উনি সবটাই শুনেছিলেন ফোনের ও প্রান্ত থেকে। নীলাঞ্জনের চাকরি পাওয়া, নীলাঞ্জনের বিয়ের প্রতিশ্রুতির কথা, সবটা জেনেছিলেন তিনি। কিন্তু ওনারও যে হাত পা বাঁধা ছিল। ততদিনে বেলার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, আর উনি নিজেও বুঝতে পারছিলেন ওনার সময় ফুরিয়ে এসেছে। অতএব এখন আর অহেতুক স্বপ্ন দেখিয়ে মেয়েটাকে উদ্বিগ্ন করে তুলতে চাননি। আর সেখানেই শেষ হয়ে গিয়েছিল বেলা আর নীলাঞ্জনের একসঙ্গে পথ চলার সম্ভাবনা। কিন্তু সত্যিই কি সবটা শেষ হয়ে যায় কোনো দিন? সত্যিই কি শেষ বলে কিছু আছে? সে প্রশ্নের উত্তর জানতে অবশ্যই গল্পটা আরও একটু এগোতে হবে। ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ, প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যান, শেষমেশ যে চাকরিটা পেল নীলাঞ্জন, সেটা বড় কিছু একটা ছিল না। সল্ট লেকের একটা ছোট্ট পাবলিশিং হাউস। প্রথম 3 মাসে মাত্র 7,000 টাকা মাস মাইনে। তারপর হয়তো কনফার্ম হবে। যদি কনফার্ম হয় তাহলে 1,012 টাকা পকেটে আসবে। কিন্তু সেই মুহূর্তে ওর কাছে এটা যেন এক বিশাল অ্যাচিভমেন্ট। অফিস ছোট হলেও সেই অফিসের অন্দরমহলে সাহিত্য, ছাপা, বইয়ের গন্ধ, এসব কিছুতে ভরপুর। নীলাঞ্জন প্রতিদিন সকালেই যেন নতুন করে বাঁচতে শুরু করতে থাকলো। প্রথম দিকে ওকে দেওয়া হতো প্রুফ রিডিং আর ফন্টের মিল খুঁজে দেওয়ার কাজ। অনেকে বিরক্ত হতো। ওর চোখের সামনে দিনের পর দিন হাজার হাজার শব্দ ছুটে বেড়াতো। কিন্তু নীলাঞ্জন বুঝতে পারল এই কাজটুকুর ভেতরেও একটা জাদু আছে। শব্দের ভেতর দিয়ে মানুষের ভাবনা বেঁচে থাকে, টিকে থাকে। কাজ করতে করতে একদিন ওরও মনে হলো, আমি কেন লিখতে পারবো না? ছোটবেলা থেকেই ছবি আঁকা আর লেখালেখির প্রতি ওর দুর্বলতা ছিল। নিজের ডায়েরিতে বহু কবিতা লিখে রাখত একসময়, কিন্তু কখনো প্রকাশ করার সাহস পায়নি। এবার মনে হলো নিজেকে যদি দমিয়ে রাখে তাহলে তো জীবনটাই থেমে যাবে। রাতে, কাজের ফাঁকে কিংবা বাসে করে বাড়ি ফেরার সময় যেখানে সেখানে লিখতে শুরু করলো ও। প্রথমে ছোট ছোট কবিতা, তারপর গল্প। কিন্তু নীলাঞ্জন জানত নিজের নাম দিয়ে ছাপালে হয়তো কেউ তেমন গুরুত্ব দেবে না। একেবারেই নতুন লেখক, কোনো পরিচয় নেই, কোনো লবি নেই। তাই সে নিজেই একটা নাম বেছে নিল, নীল পাখি। নীল পাখি এই ছদ্মনামে ধীরে ধীরে লেখা পাঠাতে শুরু করলো বিভিন্ন ছোটখাটো পত্রিকা, লিটল ম্যাগাজিন,
আর আশ্চর্য ব্যাপার, পাঠকরা পছন্দও করতে শুরু করলো। অচেনা এক নাম, অথচ লেখাগুলোতে ছিল তীব্র অনুভব আর কষ্টের প্রতিচ্ছবি। পাবলিশিং হাউসের কাজ থেকে শেখা অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের লেখার প্রচ্ছদও আঁকতে শুরু করলো নীলাঞ্জন। ছবি আঁকা বরাবরই পছন্দের কাজ ছিল। ডিজাইনিং সফটওয়্যার শিখে নিয়ে রাত জেগে কাটিয়ে দিত। নিজের লেখার ভেতরকার যন্ত্রণা, আশা, প্রেম আর শূন্যতাকে সে রঙে আর রেখায় প্রকাশ করতে থাকল। কিছুদিন পর একটা ছোট গল্প সংকলন বেরোলো, ভাঙা জানালার আলো। লেখক হিসেবে নাম ছাপা হলো নীল পাখি। বইটা আলোড়ন তুলল না হয়তো, কিন্তু একদল পাঠকের মনে হলো এই লেখকের লেখায় সম্ভাবনা আছে। পাবলিশিং হাউসে, লিটল ম্যাগাজিনের অফিসে নীল পাখিকে উদ্দেশ্য করে টুকটাক পাঠক বন্ধুদের চিঠিপত্রও আসতে শুরু করলো। আস্তে আস্তে নীলাঞ্জন ছড়িয়ে পড়ছিল প্রিন্ট মিডিয়া থেকে ডিজিটাল মিডিয়ায়। নিজের ব্লগ লেখা শুরু করলো, সেখানেও আস্তে আস্তে পরিচিতি পেতে শুরু করলো ও। তবে নীলাঞ্জন নামে নয়, নীল পাখি নামেই। এভাবেই শুরু হলো নীলাঞ্জনের শিল্পী জীবন। কিন্তু সেই জীবনের আড়ালে প্রতিদিন সে নিজের ভেতরে ভেতরে গুমড়ে মরছিল। বেলা, তুমি কি এখনো আমার কথা ভাবো? তুমি জানোই না আমি কোথায় আছি, জানোই না আমি এখন বই লিখি, কিন্তু প্রতিটা শব্দে তোমায় লিখি, প্রতিটা গল্পে আমি তোমারই প্রতিচ্ছায়া রাখি। পাঠকরা ভাবেন নীল পাখি এক রহস্যময় লেখক যে মুখ দেখাতে চায় না, কিন্তু ওনারা যে বোঝেন না, আসলে আমি মুখ দেখাতে পারি না, কারণ আমার চোখে মুখে এখনো তোমার আভাস লেগে আছে। আমি যদি মানুষের সামনে যাই, হয়তো ধরা পড়ে যাব। আমি জীবনের জন্য সংগ্রাম করি, পেটের জন্য কাজ করি, আর ভালোবাসার জন্য লিখি। তুমি তো জানো, আমি চাইতাম একদিন তুমিই হবে আমার প্রথম পাঠক, কিন্তু এখন আমি জানি তুমি হয়তো কখনোই আমার এই বই হাতেও নেবে না। তবু লিখি, কারণ লিখে আমি বেঁচে থাকার রসদ পাই, আর না লিখলে ভেতরে ভেতরে শেষ হয়ে যায় যে। মা নেই, মামাদের সঙ্গে সম্পর্ক ক্রমশ শিথিল হয়েছে। শ্বশুরবাড়ির দেওয়ালের ভেতরেই আটকে আছি আমি। অরিন্দমের সংসারে আমি যেন একটা যন্ত্র মাত্র। কখনো কখনো ভাবি, নীলাঞ্জন এখন কেমন আছে? চাকরি পেয়েছে তো, বিয়ে করেছে, হয়তো কোনো অন্য মেয়ের হাত ধরে সংসার করছে। আমার মতো কাউকে তো সে খুঁজে পেতেই পারে, কিন্তু আমি পারিনি। আমি হেরে গিয়েছি। কিন্তু রাতের নীরবতায় যখন আকাশের তারা দেখি, মনে হয় একটা তারা শুধু আমার জন্য জ্বলছে। সেখানে হয়তো নীলাঞ্জন এখনো বেঁচে আছে, হয়তো লিখছে, হয়তো স্বপ্ন দেখছে। কতবার মনে হয় ফোন করি, কিন্তু এখন তো আর পারি না। এখন আর আমার নামের শেষ, মানে আমার পদবী বোস নেই। আমি এখন অরিন্দমের স্ত্রী, বেলা বোস নই। অথচ মন থেকে এখনো আমি সেই বেলা যে লেকের ধারে হাঁটত, যে নীলাঞ্জনের কণ্ঠে ভরসা খুঁজত। এভাবেই দুজন দুপ্রান্তে। নীলাঞ্জন দিন রাত শব্দের ভেতর বাঁচে, বেলা সংসারের অন্ধকারে টিকে থাকে। একজন নিজের নাম হারিয়ে নীল পাখি হয়েছে,
আর একজন নিজের নাম হারিয়ে অরিন্দমের স্ত্রী। তবু ভেতরে ভেতরে ওদের গল্প এখনো শেষ হয়নি, কারণ শব্দ আর স্মৃতি কোনো কিছুই যে শেষ হয় না। বেলার জীবনটাও ধীরে ধীরে দুর্বিষহ হয়ে উঠতে লাগলো। এক একটা প্রহর যেন এক একটা দিনের মতো, আর এক একটা দিন যেন এক একটা বছরের মতো। অরিন্দমের জীবনের শেষ কয়েকটা বছর ছিল একেবারে দুঃসহ। বেলা যতই চেষ্টা করুক, অরিন্দমকে আর ফিরিয়ে আনা যায়নি সঠিক রাস্তায়। অফিস থেকে ফিরে প্রায় প্রতিদিনই মদের বোতল খুলে বসে পড়ত। রাতভর মদের গ্লাসে ডুবে থাকত। বেলা বারবার বোঝাতো, অরিন্দম, এত মদ খেলে শরীরটা ভেঙে যাবে। তোমার বয়স তো বেশি নয়, এখনো তো জীবনটা অনেকদিন কাটাতে হবে। এমন করলে চলবে কি করে বলো? তুমি তোমার মতো থাকো বেলা, থাকো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বেলার চোখ ভিজে উঠত, কিন্তু কিচ্ছু করার ছিল না। অবশেষে এক অন্ধকার রাত্রে প্রচণ্ড বুকের যন্ত্রণা নিয়ে অরিন্দম লুটিয়ে পড়ল মাটিতে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। মাত্র ৩৯ বছর বয়সে অরিন্দমের জীবন থেমে গেল। অন্ত্যেষ্টিক্রিয়া আর শ্রাদ্ধানুষ্ঠানের পরেই বেলার জীবনের আসল দুঃস্বপ্ন শুরু হলো। শাশুড়ি ক্রমশ তাকে দোষারোপ করা শুরু করলেন। আমার ছেলেটাকে তুই একদম নষ্ট করে দিলি, সংসারের কোনো সুখ দিতে পারলি না। বিয়ের ৩-৪টে বছর কাটিয়ে ফেললেও একটা বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারলি না। বিধবা হয়ে বসে থেকে আর কতদিন খাওয়াবো আমরা তোকে? মা, আমি তো আমার সর্বস্ব দিয়ে সংসারটা বাঁচাতে চেয়েছিলাম। দয়া করে আমায় দোষ দেবেন না। আর চুপ কর, আজকাল তোর খুব গলা বেড়েছে না রে? খুব প্রতিবাদ করতে শিখেছিস। আর একদিনও এই বাড়িতে থাকবি না বেলা। তোকে দেখলেই আমার ছেলের মৃত্যু মনে পড়ে, বুকটা হু হু করে ওঠে। বেলা বুঝল এখানে তার আর থাকা সম্ভব নয়। হঠাৎ করে চোখে পড়ল এক পত্রিকার বিজ্ঞাপন। মধুপুর অনাথ আশ্রমে শিক্ষক ও তত্ত্বাবধায়ক প্রয়োজন। মহিলাদের জন্য বিশেষ সুযোগ। পিছুটানহীন নিঃসঙ্গ মহিলা হলে অগ্রাধিকার। বেলা মনে মনে ঠিক করে নিল এইটাই তার মুক্তির শেষ রাস্তা। মায়ের মৃত্যুর পর মামার বাড়ির সঙ্গে সম্পর্কটা অনেক আগেই ক্ষীণ হয়ে গিয়েছিল। তবু আশায় বুক বেঁধে শেষবারের জন্য ফোন করল মেজমামিকে। মেজমামি, আমি আমি যদি কিছুদিন তোমাদের কাছে থাকি, খুঁজছি একটা কাজ, তারপর নিজের ব্যবস্থা করব। বেলা, আমি তোকে সরাসরি বলছি, আমাদের সংসার ভীষণ চাপের মধ্যে দিয়ে চলছে রে। তোর মতন বিধবা মেয়েকে ঘরে রাখলে পাড়ায় কত কথা উঠবে জানিস তো। তুই বাপু তোর নিজের মতন ব্যবস্থা করে নিস। বেলা ফোন কেটে রেখে দিল। বুকের ভেতরটা ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে যেন। কিন্তু তার চোখে আজ আর জল এলো না, শুধু একটা দৃঢ়তা জমে উঠল। আমাকে আমার নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। কয়েক দিনের মধ্যেই বেলা মধুপুর পৌঁছে গেল। আশ্রমের পরিবেশটা ছিল শান্ত নিস্তব্ধ। আশ্রমের চারপাশে অনেক গাছপালা দিয়ে ঘেরা একটা পুরনো বাড়ি। ভেতরে ছোট ছোট বাচ্চাদের মুখের মিষ্টি হাসিতে ভরপুর। প্রথম দিন আশ্রমের দায়িত্বে থাকা মহিলা তাকে জানিয়ে দিয়েছিল যে বেলাকে অতিথি কক্ষে রাখা হবে। এখানে থাকতে কোনো অসুবিধে তার হবে না। বেলা মনে করল অন্তত এই জায়গাটুকু তাকে একটা আশ্রয় জোগালো অবশেষে। এরপর একদিন হঠাৎ এক অতিথি এসে হাজির। সন্ধেবেলা আশ্রমে প্রবল বৃষ্টি পড়ছে। সামনের গেট খুলতেই ভিজে শরীর নিয়ে ঢুকলেন তিনি। বেলার বুক কেঁপে উঠল। এতগুলো বছর পর। নীলাঞ্জন? দুজনেই কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে রইল। বেলা, তুমি এখানে মধুপুরে?
বেলার যেন শ্বাস প্রশ্বাস থেমে আসছে। পায়ের তলার মাটিটা হঠাৎ যেন কেঁপে উঠল। হ্যাঁ, আমি আমি এখন এই আশ্রমেই আছি। তুমি? আমি আমি প্রকাশনা সংস্থা থেকে এসেছি। এখানের বাচ্চাদের নিয়ে একটা প্রকল্পের কাজ করছি। আমি তো ভাবতেই পারছি না যে এতগুলো বছর পর আবার তোমার সঙ্গে দেখা হবে। নিস্তব্ধতার ভেতর দুজনের চোখে জমে উঠল অগণিত প্রশ্ন, অগণিত অপূরণীয় স্মৃতি। সন্ধ্যার পর চুপচাপ বসেছিল তারা আশ্রমের বারান্দায়। বৃষ্টির ধারা গড়িয়ে পড়ছে টিনের চাল বেয়ে। কতগুলো বছর হয়ে গেল বলো নীলাঞ্জন? মাঝখানে যেন কতটা পথ হেঁটে চলেছি। তাও ভালো লাগছে ভেবে যে তুমি একটা চাকরি পেয়েছো। সংসারে তোমার নিশ্চয়ই এখন সচ্ছলতা। বলো, বিয়ে করেছো? ছেলে মেয়ে? আমি যে চাকরি পেয়েই তোমায় ফোন করেছিলাম বেলা। সল্ট লেকের প্রকাশনা সংস্থায় চাকরিটা পাওয়ার পরেই প্রথম ফোনটা তো তোমাকেই করেছিলাম। তুমি সেদিন ফোনটা ধরে কোনো কথা বলনি আমার সঙ্গে। বেলার কাছে আস্তে আস্তে পরিষ্কার হলো ধোঁয়াশার মেঘ। সেদিন বেলা ফোনটা ধরেনি, হয়তো ধরেছিল ওর মা। আমি জানতাম না নীলাঞ্জন, হয়তো তোমার ফোনটা আমার কাছ পর্যন্ত এসে পৌঁছয়নি। মা আমাকে জানায়নি কিছু। অবশ্য আজ মাকে দোষ দিই বা কি করে? সে তো এই জগতের মায়া ত্যাগ করে চলে গেছে অনেক দিন হলো। আর তারপর এতটা পথ আমি এখন একা একাই হাঁটছি। কিন্তু পথটা আজ আবার আমাদের একসঙ্গে করে দিল বেলা। আমি ভেবেছিলাম তোমাকে আর কোনোদিন দেখতেই পাবো না। আমিও ভাবিনি এত অন্ধকার, এত ঝড়ঝাপটার পর তোমার মুখটাই যেন আমার ভরসা মনে হচ্ছে আজ। দুজনের চোখে জল চিকচিক করছে। সময় থমকে দাঁড়িয়ে আছে। বহু বছর আগের প্রেম আবার ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে হয়তো। হারানো সময়টাকে কি ফেরানো যায়? হয়তো যায় না। কিন্তু যখন দুটো ক্লান্ত মন আবার একে অপরের আশ্রয় খুঁজে পায়, তখন ভাঙা সেতুটাও নতুন করে জোড়া লাগে। সেই সন্ধ্যায় মধুপুরের বৃষ্টি ভেজা আশ্রমে বেলা আর নীলাঞ্জনের ভালোবাসা নতুন এক আলোয় পুনর্জন্ম নিল। কিন্তু সত্যিই কি আর সব কিছু আগের মতো হওয়া সম্ভব? কি জানি এর শেষ কোথায়। বৃষ্টির শব্দ আরো ভারী হয়ে উঠছে। মধুপুর আশ্রমের নিস্তব্ধতার মধ্যে দুজনের বুকের ধুকপুকানি যেন স্পষ্ট শোনা যাচ্ছে। কি এত ভাবছো নীলাঞ্জন? ভাবছি বেলা, জানো, এতগুলো বছর ধরে আমি শুধু ভেবেছি কেন তোমাকে ধরে রাখতে পারলাম না। কত চেষ্টা করেছিলাম সেই সময় তোমার পাশে দাঁড়াতে, কিন্তু সমাজ, সময় সব কিছু আমাদের আলাদা করে দিল। আমিও তো চেয়েছিলাম তোমার হাত ধরে চলতে, কিন্তু তখনকার বাস্তবতাটা এত নিষ্ঠুর ছিল যে ভেঙে পড়েছিলাম। আজও মনে হয় হয়তো আমি যদি একটু শক্ত হয়ে লড়তে পারতাম। না বেলা, এটা আমাদের দোষ ছিল না। আমরা দুজনেই আমাদের মতো করে বাঁচার চেষ্টা করেছি মাত্র। আমি এখনো মনে করি তোমার হাসিটাই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল। বেলা নিঃশব্দে চোখ মুছে নিল। ওদের সামনে দিয়ে আশ্রমের কয়েকটা ছোট্ট বাচ্চা দৌড়ে গেল। বৃষ্টি ভেজা উঠোনে খেলতে খেলতে হেসে উঠল তারা। সেই হাসি যেন বৃষ্টির ভেজা ঝোড়ো হাওয়ায় ছড়িয়ে পড়ল। দেখো দেখো, এরা কিছু না পেয়েও কত আনন্দে থাকে।
আমার মনে হয় জীবনের নতুন মানেটা ওদের মাঝেই খুঁজে পাবো। ঠিকই বলেছ, হয়তো আমাদের জীবনও এভাবেই নতুন মানে খুঁজে পাবে। তারপর আবার বেশ কিছুক্ষণের নীরবতা। দুজনেই বৃষ্টির দিকে তাকিয়ে আছে। হঠাৎ নীরবতা ভঙ্গ করল বেলা। নীলাঞ্জন, তোমার তো সংসার হয়েছে নিশ্চয়, তোমার তো বাচ্চাও আছে। না না বেলা, সংসার শুরু আর করিনি। অনেক কিছু করতে গিয়ে অনেক কিছুই হারিয়ে ফেললাম, আর যাকে সত্যিই চাইতাম তাকে তো হারিয়েই ফেলেছিলাম। তাই মনে হয় নতুন করে সংসার গড়ার মতো ইচ্ছে আর জাগেনি। বেলার চোখের কোণটা ভিজে উঠল। ধীরে ধীরে বলল, আমার তো বিয়েও হলো, কিন্তু সেই সংসার কপালে টিকল না। যেন মদ্যপ ছেলেটাকে সামাল দিতে নিয়ে গিয়েছিল ওরা আমাকে। সারা দিন মদের নেশায় ডুবে থাকতো লোকটা। স্বামী স্ত্রী সম্পর্ক কোনোদিনই ছিলই না আমাদের। প্রথম প্রথম যদিও বা একটু খেয়াল রাখতো, তারপর শাশুড়ির প্ররোচনায় ফিরেও তাকায়নি আমার দিকে। তারপর তারপর আর কি, অকাল মৃত্যু। উচ্ছৃঙ্খল জীবন প্রতিশোধ নিল অরিন্দমের উপর। তারপর চোখে পড়ল এই আশ্রমের বিজ্ঞাপন। পিছু টানহীন জীবন নিয়ে চলে এলাম এখানে। তাহলে আমরা কি আবারও একসঙ্গে হাঁটতে পারবো? নীলাঞ্জন চুপচাপ বেলার হাতটা ধরে ফেলল। সময় যদি আমাদের আলাদা করে দিতে পারে, তবে আবারও তো এক করতেও পারে। সবটা আমরা না হয় আবার সময়ের হাতেই ছেড়ে দিই নীলাঞ্জন। এতদিন যখন সময়ই আমাদের জীবন পরিচালনা করেছে, এখনো না হয় তার হাতেই থাক। সেই মুহূর্তে দুজনেই একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। যেন সময়টা আজও থমকে গেছে কিছুক্ষণের জন্য। এত বছর ধরে জমে থাকা কষ্ট, হতাশা, একাকিত্ব যেন ঝরে পড়ল বৃষ্টির স্রোতে। ভালোবাসার শেষ হয় না কখনো। মাঝ পথে সময় থমকে যায়, পথ আলাদা হয়ে যায়। তবুও যখন দুটো হৃদয় আবার একে অপরকে খুঁজে পায়, তখন ভালোবাসা নতুন আলোয় জেগে ওঠে বইকি। মধুপুরের আশ্রমে বৃষ্টি ভেজা সেই সন্ধ্যাবেলা বেলা আর নীলাঞ্জন আবারও খুঁজে পেল তাদের হারিয়ে যাওয়া পথ। আবার হয়তো নতুন করে জীবনের দিশা দেখবে ওরা। তবে আজ আমাদের গল্পটা কিন্তু এখানেই শেষ। কেমন লাগলো আজকের গল্প বেলা বোস? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে সেটা তো তোমরা জানোই। চটপট একটা লাইক আর একটা কমেন্ট সেরে ফেলতে হবে। আর যদি তোমাদের পরিচিত পরিজনদের এই গল্পটা শোনানোর ইচ্ছে হয়, তাহলে সিম্পলি শেয়ার করে দিও। আর যদি তোমরা আজকে আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য ভালোবাসার গল্প শুনতে আসো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলে যেও না যেন। তাহলে আজ এ পর্যন্তই। এবার যেতে যেতে যে কটা কথা আমি প্রতিদিন বলে যাই, সেগুলোই বলে যাওয়ার পালা। মনে আছে তো? ভালোবাসার মরশুমের নতুন চ্যানেল ভূতের গল্পে সম্বলিত ভূত চর্চা, যেখানে প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে ভূতের গল্প নিয়ে আমরা হাজির হই। আগামীতে আমরা এই চ্যানেলে একটা করে রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে আসব সপ্তাহের কোনো একদিন। তাহলে ভালোবাসার মরশুমের পাশাপাশি ভূত চর্চার সঙ্গেও থাকতে হবে তো নাকি? তাই আর অপেক্ষা কেন? যারা ভূতের গল্প কিংবা রহস্য রোমাঞ্চ ভালোবাসো, চটপট ভূত চর্চা সাবস্ক্রাইব করে রেখো। কি বললে? চ্যানেলের লিংক কোথায় পাবে? খুব সিম্পল, এই গল্পের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চ্যানেলের লিংক। আর হ্যাঁ, চ্যানেলের লোগোটাও কিন্তু বদল হয়েছে আজ থেকে।
তাহলে চলো এবার চলে যাই প্রথম যে 10 জন সঠিক উত্তরদাতা গত পর্বে সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তারা হলে অরুণিমা সেন, লিপন সরকার, রকি পাখিরা, সুষমা বড়াই, মানসী পাত্র, শান্তনু বর্মন, আয়েশা স্মৃতি, মিতা আচার্য, স্নেহা দাস, মোহিনী ভট্টাচার্য, উজ্জ্বল, রিয়া দাস, ঋতু সর্দার, অন্বেষা ভৌমিক, সুপ্রিয় ভূঁইয়া, নিয়তি সিং, অঞ্জনা গারু, পূজা সাহা সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, নীলাঞ্জন কোন ছদ্মনামে লেখালেখি শুরু করেছিল? জানি গল্পটা যদি মন দিয়ে শুনে থাকো তাহলে এ প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট মোবাইল ফোনটা নাও আর টাইপ করো সঠিক উত্তর। কথা দিচ্ছি আগামী পর্বে প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তাহলে চলি, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামী শুক্রবার নতুন ভালোবাসার গল্পে। তারপর আবার আগামী শনিবার রাত্রি 11টায় ভূত চর্চায়, আর তারপর আবার সেই একই সার্কেলে মঙ্গলবার দুপুর 3:30। আজ তবে আসি, ভালো থেকো, আর ভালোবাসার মরশুমের পাশাপাশি ভূত চর্চাকেও সঙ্গে রেখো।